আসসালামু আলাইকুম আহমেদ ক্লাসমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যার গুরুত্বপূর্ণ টপিক অবস্থা ও তাপমাত্রার পরিবর্তনে তাপের হিসাব ক্যালোরিমিতির মূলনীতি। তো এই টপিকটা মোটামুটি ধারণা মেট্রিক লেভেলে ছিল, এসএসসি লেভেলে আমরা পড়ে আসছি। তবে আমরা যদি এন্ট্রপির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব ভালো করে সলভ করতে চাই, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই ক্যালোরিমিতির মূলনীতি এবং অবস্থা ও তাপমাত্রার পরিবর্তনে তাপের হিসাব সম্পর্কে খুব ভালো একটা কনসেপ্ট থাকতে হবে। আদারওয়াইজ আমরা এন্ট্রপির ম্যাথমেটিক্যাল প্রবলেম ভালো করে সলভ করতে পারবো না। তো এই টপিকগুলো একটু ভালো করে আমার ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না। তো প্রথমে আসি অবস্থা ও তাপমাত্রার পরিবর্তনে তাপের হিসাবটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, এখন আমরা জানি বরফ দিয়ে হিসাব করি। বরফ মনে করেন সে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তো যতই আপনি তাপ দিবেন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন বরফ 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন তার গলনাঙ্কে সে চলে আসলো। তো গলনাঙ্কে আসার পর তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, তখন সে অবস্থার পরিবর্তন করবে। কিভাবে? 0 ডিগ্রি সেলসিয়াসে আসার পর যতই তাপ দিবেন ওই তাপ সে গ্রহণ করে ধীরে ধীরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে ধীরে ধীরে গলে গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে পরিণত হবে। যখন সম্পূর্ণরূপে তরল হয়ে যাবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত হয়ে যাবে, তখন আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, পৌঁছানোর পর আপনি যতই তাপ দেন তাপমাত্রা বাড়বে না, কারণ তরল পানি তার স্ফুটনাঙ্কে চলে আসছে। স্ফুটনাঙ্কে আসার পর যদি আমরা তাপ দিই, ওই তাপ সে গ্রহণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে ধীরে ধীরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। যখন সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যাবে তখন আবার তাপ দিলে তাপমাত্রা বাড়বে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হয়ে যাওয়ার পর যতই তাপ দিবেন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। তাহলে এখানে দুইটা কথা বলে নেই। তাপ দিলে সাধারণত তাপমাত্রা বাড়ে, বাট গলনাঙ্কে এবং স্ফুটনাঙ্কে তাপ দিলে তাপমাত্রা বাড়ে না ভাই, এখানে অবস্থার পরিবর্তন হয়। তো অবস্থার পরিবর্তন করার জন্য যেই তাপ দেয়া হয় ওটাকে বলা হয় সুপ্ত তাপ। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন এই যে আমি কথাটা বললাম, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমি কি করব, মনে করেন 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প, বরফ হতে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি বাষ্প, এইটাতে পরিণত করতে চাচ্ছি। এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কীরকম হবে সেটা বুঝিয়ে দিই। মনে করেন এটা হচ্ছে গিয়ে গ্রাফের এক্স অক্ষ, এটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ। আমি এক্স অক্ষ বরাবর সময়ের সাথে সাথে তাপ দিব, সময়ের সাথে সাথে কি দিলাম, তাপ, আর এদিকে দিলাম তাপমাত্রা। আমি যে বরফটা নিছি তার তাপমাত্রা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস আপনারা জানেন মেল্টিং পয়েন্ট, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে বয়েলিং পয়েন্ট, আর তাকে আমি পরিণত করব 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, যখন আমি -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তাপ দিব, সময়ের সাথে সাথে ধীরে ধীরে তার তাপমাত্রা বাড়বে। বাড়তে বাড়তে যখন সে 0 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে তখন আপনি তাপ দিলে তাপমাত্রা বাড়বে না ভাই, কারণ এই জায়গায় আসছে মানে গলনাঙ্কে চলে আসছে। তো গলনাঙ্কে আসার পর তাপ দিলে ওই তাপমাত্রা তাপ বাড়ায় না, অবস্থার পরিবর্তন করে। তো ওই তাপটা গৃহীত হয়ে সে ধীরে ধীরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে তাপ গ্রহণ করে গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল পরিণত হবে। যখন সম্পূর্ণরূপে তরল হয়ে যাবে তখন আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন সে তার কিসে চলে আসলো, স্ফুটনাঙ্কে চলে আসলো। স্ফুটনাঙ্কে আসার পর আপনি তাপ দেন, তাপমাত্রা বাড়বে না, তখন সে ওই যে তাপ দেওয়ার ফলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরল থেকে ধীরে ধীরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত হবে। যখন সম্পূর্ণরূপে বাষ্প হয়ে যাবে আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে সে ওই ইয়েতে পৌঁছে যাবে আর কি, 140-তে চলে যাবে। এখন একটা জিনিস কি খেয়াল করছেন, আমি যদি এটাকে একটু পয়েন্টগুলোকে চিহ্নিত করে দিই, এটা ধরেন ও বিন্দু, এটা এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু আর কি ই বিন্দু। একটু খেয়াল করে দেখেন তো ভাই, ওই অংশে যতই আমরা তাপ দিছি বরফের তাপমাত্রা -40 থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 0 পর্যন্ত আসছে। তাহলে ও থেকে এ অংশে সে বরফ ছিল, অর্থাৎ তার অবস্থা এই জায়গায় হবে সলিড, কঠিন বরফ, বাট তাপ দিলে তাপমাত্রা বাড়তেছে। আবার যখন এতে আসলো সে তার মেল্টিং পয়েন্টে চলে আসলো, তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, অবস্থার পরিবর্তন হবে, সে ধীরে ধীরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত হবে। তাহলে এ থেকে বি অংশে সে শুধুমাত্র
দুইটা অবস্থায় থাকবে, সে বরফ থেকে ধীরে ধীরে গলে তরলে পরিণত হবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল। যখন তরল হয়ে যাবে, বি থেকে সি অংশে যতই তাপ দিবেন সময়ের সাথে সাথে তরলের তাপমাত্রাটা বাড়তে থাকবে। তাহলে বি থেকে সি অংশে শুধু লিকুইড অর্থাৎ তরল অবস্থায় থাকবে, তাপ দিলে তাপমাত্রা বাড়বে। সিতে আসার পর সে তার স্ফুটনাঙ্কে চলে আসছে, তো স্ফুটনাঙ্কে যতই আমরা তাপ দিই তাপমাত্রা বাড়বে না, সে সুপ্ত তাপ গ্রহণ করে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে ধীরে ধীরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি তরলটা ধীরে ধীরে গ্যাসীয় অবস্থায় অর্থাৎ বাষ্পে পরিণত হচ্ছে। যখন সম্পূর্ণরূপে বাষ্প হয়ে গেল, অর্থাৎ ডি থেকে আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এই জায়গায় তার অবস্থা থাকবে শুধু বাষ্প। তাহলে এই হচ্ছে গিয়ে কিভাবে অবস্থার পরিবর্তন হয় বরফের ক্ষেত্রে। বরফ কিভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এখানে এসে বরফ থেকে তরল হচ্ছে, তরল এই জায়গায় তরলের তাপমাত্রা কিভাবে বাড়তেছে এবং এই জায়গায় এসে কিভাবে তরল থেকে গ্যাস হচ্ছে মানে বাষ্প হচ্ছে, আর এই জায়গায় ডি থেকে এই অংশে কিভাবে বাষ্পের তাপমাত্রা বাড়তেছে। তাহলে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, দুইটা জায়গায় এই যে এ বি অংশ এবং সিডি অংশ, এই দুইটা জায়গা হচ্ছে অবস্থার পরিবর্তনের অংশ, যেখানে আপনার সুপ্ত তাপ গৃহীত হচ্ছে। একটা হচ্ছে গলনাঙ্ক, যেখানে সে বরফ থেকে গলে তরল হয়, আর একটা হচ্ছে স্ফুটনাঙ্ক, যেখানে তরল থেকে গলে বাষ্প হয়। এই দুইটা জায়গায় তাপমাত্রা বাড়ে না, এই জন্য ওই দুইটা জায়গায় সুপ্ত তাপ গৃহীত হয়, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। তো আশা রাখি আপনারা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বুঝে গেছেন কিভাবে এটা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাহায্যে এই জিনিসগুলো বোঝার ট্রাই করব এবং ক্যালোরিমিতির মূলনীতিটাও ক্লিয়ার করে ফেলব। একটু খেয়াল করে দেখেন, আমি বোর্ডের মধ্যে কিন্তু লিখে রাখছি যে ক্যালোরিমিতির মূলনীতি কি আমরা জানি। মনে করেন এক বালতি ঠান্ডা পানির মধ্যে আপনি হাফ বালতি গরম পানি ঢালছেন, তো ঠান্ডা পানি কি করবে? তাপ গ্রহণ করবে, কারণ তার তাপমাত্রা কম, আর গরম পানি তাপমাত্রা বেশি, সে তাপ বর্জন করবে। এখন তাপমাত্রা যদি অন্য কোনো শক্তিতে তাপ যদি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত না হয়, তখন এই গরম পানি যতটুকু পরিমাণ তাপ হারাবে সেটা হচ্ছে বর্জ্য তাপ, ঠান্ডা পানি ঠিক একই পরিমাণ তাপ গ্রহণ করবে, তাপ শক্তি যদি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত না হয়। তাহলে ক্যালোরিমিতির মূলনীতির শর্ত হচ্ছে যখন তাপ শক্তি অন্য কোনো প্রকার শক্তিতে রূপান্তরিত না হবে, দুইটা সিস্টেমে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে গরম পানি আর একটা হচ্ছে কি ঠান্ডা পানি, এই দুইটা নিয়ে সিস্টেম। তাহলে গরম পানি তাপ হারাবে কারণ তার তাপমাত্রা বেশি, ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা কম। এখন ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জ্য তাপ, অর্থাৎ গরম পানি যতটুকু তাপ হারাবে ঠান্ডা পানি ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। মাইন্ড ইট। এখন আরেকটা কথা বলে দেই, একটা মাথার মধ্যে রাখবেন, গরম পানির তাপমাত্রা মনে করেন 80 ডিগ্রি সেলসিয়াস ছিল আর ঠান্ডা পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গরম পানি যখন ঠান্ডা পানিতে ঢালা হবে, গরম পানির তাপমাত্রা 80 থেকে ধীরে ধীরে কমবে, কারণ সে তাপ ছেড়ে দিচ্ছে, তাপ ছেড়ে দিলে তাপমাত্রা কমে যায়, আর ঠান্ডা পানির তাপমাত্রা কম হয়, সে তাপ গ্রহণ করতেছে, আর তাপ গ্রহণ করলে তাপমাত্রা বাড়ে। তাহলে গরম পানির তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে কমবে, আর ঠান্ডা পানি তাপ গ্রহণ করে তার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে ধীরে ধীরে বাড়বে। তো এটা কমবে, এটা বাড়বে, একটা জায়গায় এসে উভয়ের তাপমাত্রা সমান হবে, ওইটাকে বলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। মাইন্ড ইট, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কিভাবে হয় এটা মাথার মধ্যে রাখবেন। আচ্ছা, আমরা এই জিনিসটা বুঝে গেলাম। এখন আসেন, যখন বরফ কঠিন থেকে গলে তরল হয় তখন কিন্তু সুপ্ত তাপ গৃহীত হয়। তো সুপ্ত তাপ বরফের ক্ষেত্রে, বরফ থেকে ওই যে বরফ গলনের সুপ্ত তাপ, সেটা বের করার জন্য ইকুয়েশন হচ্ছে Q = mLF, বরফ হতে তরলের জন্য সুপ্ত তাপের সূত্র। আর যখন তরল থেকে বাষ্প হবে, অর্থাৎ বাষ্পীভবনের সুপ্ত তাপের ক্ষেত্রে সূত্র হচ্ছে Q = mLV, তরল হতে বাষ্প। এখন LF এর মান কত? 336,000 জুল পার কেজি, এবং এলভির মান কত? 2268,000 জুল পার কেজি। আরেকটা জিনিস বলে নেই, যখন তাপমাত্রার পরিবর্তন হয়, অর্থাৎ মনে করেন তরলের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ থেকে নির্দিষ্ট পরিমাণ বেড়ে গেল অথবা কমে গেল, রিভার্সও করতে পারে এরকম, বা বরফের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ থেকে বেড়ে নির্দিষ্ট পরিমাণে গেল বা কমলো, তো এই যে ওই ক্ষেত্রে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ হবে Q = ms∆T। m হচ্ছে ভর, s হচ্ছে ওই অবস্থা বা ওই পদার্থের জন্য সুপ্ত তাপের যেটা মানে ওই যে স্পেসিফিক হিট আর কি, আপেক্ষিক তাপ, এবং ∆T হচ্ছে তাপমাত্রার পার্থক্য।
তো এখন আমরা অবস্থার পরিবর্তনে তাপের হিসাবটা কিভাবে বের করতে হয় সেটা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের সাহায্যে বোঝার ট্রাই করব এবং ক্যালোরিমিতির মূলনীতি রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো প্রথমে আসি যে কোয়েশ্চনটা দেওয়া আছে এটা কি, যেটা সলভ করে দিব আর কি। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম ভরের বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে পরিণত করতে প্রয়োজনীয় মোট তাপ কত? তাহলে দুইটা স্টেপ, আগে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করবেন, ওই অবস্থায় কতটুকু তাপ লাগবে সেটা বের করব। তাহলে আমি লিখে দিই টাইটেলটা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। ওটাকে আমরা Q1 দিয়ে ডিনোট করলাম। আর দেখেন -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এই অবস্থায় কতটুকু তাপ দেওয়া লাগবে বরফের তাপমাত্রা বাড়ানোর জন্য? এটা বের করার সূত্র হচ্ছে Q = m/s del T1 দিলাম। এখন বরফের ভর কত? m সমান বলে দিচ্ছে 100 গ্রাম। 100 গ্রাম মানে কত রে ভাই? 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিতে হবে, এসআই কনভার্ট করতে হবে, সেটা হবে 0.1 কিলোগ্রাম। এখন এই যে আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট বরফের আমাদের সবার জানা, আমি এই ভিডিওতে বলে দিচ্ছি যে বরফের আপেক্ষিক, এই প্লেলিস্টের প্রথম দিকের ভিডিওতে আছে আপেক্ষিক তাপের হিসাবটা কীভাবে বের করতে হয় এবং কয়েকটা আপেক্ষিক তাপ মাথার মধ্যে রাখতে হবে। যেমন বরফের আপেক্ষিক তাপটাকে আমরা S1 দিয়ে প্রকাশ করি, S1 সমান হচ্ছে 2100 জুল পার কেজি পার কেলভিন, মাথার মধ্যে রাখবেন। এখন আসেন ∆T, তাপমাত্রার পার্থক্য কীভাবে বের করবো? ∆T1, দেখেন এই যে মাইনাসটা এটা কিন্তু ছোট, 0 কিন্তু বড়, আমরা পার্থক্য সবসময় বড় থেকে ছোট দ্বারা বিয়োগ করে করবো, দ্যাটস ইট। তাহলে এখন দেখেন 0 দিলাম, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এখানে কি হবে? -5। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস মাথার মধ্যে রাখবেন, তাপমাত্রা পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনে তা, তো আমি ডিগ্রি সেলসিয়াসও রাখতে পারি, চাইলে কেলভিনও বলতে পারি। এখন বলেন এটা কত আসবে? মাইনাস প্লাস হয়ে যাবে, 5 থাকবে, 5 ডিগ্রি সেলসিয়াস বা কি বলা যায় এটাকে, বা 5 কেলভিনও বলা যায়, দ্যাটস ইট, কোনো ব্যাপার না, কারণ তাপমাত্রা পার্থক্য সেলসিয়াসে যা কেলভিন স্কেলে তা। এখন দেখেন তো কত হবে? m এর মান কত? 0.1, s এর মান কত? 2100, আর ∆T কত? 5। আমি হিসাব করে দেখি কত আসে মানটা। এটা হচ্ছে গিয়ে 1050 জুল। তাহলে এটা পেয়ে গেলাম কিভাবে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হয়। এখন সেকেন্ড স্টেপ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল, তাপমাত্রার কি? তরলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ, ওটাকে আমরা প্রকাশ করব Q2 দিয়ে। এখন জানেন যখন আমরা বরফ থেকে তরল করব তখন সুপ্ত তাপের পরিমাণ কি হবে? mLF হবে, মাথার মধ্যে রাখবেন, বরফ থেকে তরল। এখন m এর মান তো আমাদের সবার জানা, m এর মান কত আমরা জানি? m এর মান জানি হচ্ছে গিয়ে ওই একটু আগে আমি দেখাইছি কত, 0.1 কেজি, ঠিক আছে। আর LF এর মান কত? মুখস্থ মান, এটা মাথার মধ্যে রাখবেন, 336, 3টা 0, ক্যালকুলেট করলে একটা শূন্য কমবে আর কি। 0.1 মানে কি? 1/10, আর 1/10 এখানে 0 কাইটা কি থাকবে? 336 দিয়ে কয়টা 0? 2টা 0, এত জুল। তাহলে আমরা পেয়ে গেলাম। এখন দেখেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত করতে এইটুক পরিমাণ তাপ দেওয়া লাগবে। এখন আমরা ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলকে কত ডিগ্রি সেলসিয়াস? 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে পরিণত করবো, এই জন্য প্রয়োজনীয় তাপ বের করবো। এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
100 গ্রাম তরলকে কিসে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ ওটাকে আমরা ডিনোট করি Q3 দিয়ে। তো Q3 সমান কি হবে MS2 দেই আর এখানে হবে ডেল T2। ভর তো সেম 100 গ্রাম 0.1 কেজি S2। এখন কিন্তু দেখেন তরল থেকে তরল, তাহলে এখন আপেক্ষিক তাপ হবে তরলের আপেক্ষিক তাপ কত আমাদের সবার জানা 4200 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। মানটা বসাই 0.1 S কত 4200 আর ডেল টি কত একটু খেয়াল করে দেখেন ডেল টি। এখন কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত করতেছেন, তার মানে বেশি হচ্ছে 10, 0 হচ্ছে ছোট, তাহলে তাপমাত্রার পার্থক্য বেশি থেকে কম বিয়োগ করে বের করবো ভাই 10 মাইনাস কত 0, এটা ডিগ্রি সেলসিয়াস। একটা মাথার মধ্যে রাখেন তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিন স্কেলটা, তো 10 ডিগ্রি সেলসিয়াস পার্থক্য মানে 10 কেলভিন পার্থক্য, মাথার মধ্যে রেখে দিন। তো ডেলটির মানটা আমি বসাই দিলাম 10। এখন এটা কত আসবে ওই সোজা হিসাব, একটু মনোযোগ দিয়ে বোঝা ট্রাই করেন। এখানে আছে 10 না আর এখানে আছে 0.1 মানে কি 1/10, তো এই 0 0 কাটা যাবে থাকবে কি 4200, তাহলে 4200 জুল। এখন এইটুক পরিমাণ তাপ লাগবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলে পরিণত হতে। এখন বলেন এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত করতে মোট তাপ কত হবে, এই তিনটা যোগ করতে হবে। তাহলে মোট তাপ হবে Q সমান কত, Q সমান হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়ে দেখেন Q1 প্লাস Q2 প্লাস Q3। এখন এই মানগুলা এখানে বসায় যোগ করে দেন 10 50 প্লাস কি 33600 প্লাস কি 4200, ক্যালকুলেট করে যা আসে সেটাই অ্যান্সার। আচ্ছা আসছে হচ্ছে গিয়ে 38850। তো নর্মাল মান যাই আসুক যোগ করে যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে মোট তাপ। ঠিক আছে, ক্যালকুলেশন একটু হেল্পফুল হলে আপনার প্রসেস তো বুঝছেন, আশা রাখি কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই আমরা কিভাবে নির্দিষ্ট পরিমাণ বরফকে আমরা সম্পূর্ণরূপে তরলে পরিণত করে বা ওই জায়গায় নিয়ে যেতে পারি সেটা এরকম বের করা যায়। ঠিক আছে, আর যদি মনে করেন বাষ্পে পরিণত করতে বলতো তাহলে আরও কয়টা স্টেপ লাগতো, একটা স্টেপ বাড়তি লাগতো আর কি। ঠিক আছে, আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন এটার জন্য গ্রাফটা কীরকম হবে সেটা আমি একটু বুঝিয়ে দিতে চাই। এই জায়গায় আমি একটু স্পেস বের করে ফেলি, তাহলে জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো। এই জায়গায় আমি গ্রাফটা বুঝিয়ে দিব, একটু খেয়াল করে দেখেন। এটার জন্য গ্রাফটা এরকম হবে, ছোট করে বুঝিয়ে দিচ্ছি, আশা রাখি বুঝে যাবেন। মনে করেন এই জায়গায় যদি আমি লিখি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ নিচ্ছি -5 ডিগ্রি সেলসিয়াস, এখানে দিলাম 0, এরপরে দিলাম 10। তো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তাপ দিলে তাপমাত্রা বাড়তে বাড়তে সে যখন 0-তে আসবে তখন তাপ দিলে তাপমাত্রা বাড়বে না, তখন অবস্থার পরিবর্তন হবে। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত হলো, যখন তরল হয়ে গেল আবার তাপ দিলে তাপমাত্রা বাড়তে বাড়তে কততে আসবে, তার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে আসবে। তাহলে এখন দেখেন এই অংশে ছিল Q1 তাপ, যার পরিমাণ কত এইটা, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পরিণত করছেন। আবার এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে Q2, বুঝছি। আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরলকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তরলে পরিণত করতে প্রয়োজনীয় হচ্ছে Q3। Q1 Q2 Q3 যোগ করে আমরা কি পেলাম, মোট তাপটা পেলাম। এরকম গ্রাফটা রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, আশা রাখি আপনারা বুঝে গেছেন, এগুলাই খুব সহজ ব্যাপার। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিবেন। এখন পরের যে প্রবলেমটা সেটা আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করব, ক্যালোরিমিতির মূলনীতি রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। আমি একটি ফিগার ড্র করে রাখছি,
যেটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয়া যাবে এই চিত্রের সাহায্যে। এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি আছে ভাই, তার পরিমাণ হচ্ছে 200 গ্রাম, আর ঠান্ডা পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। উপরে একটা গরম পানির মাধ্যমে উপর থেকে পানি ঢালা হচ্ছে, গরম পানি ঢালা হচ্ছে। এই পাত্রের মধ্যে গরম পানি আছে, এই পাত্রের মধ্যে ঠান্ডা পানি আছে। গরম পানির পরিমাণ হচ্ছে 100 গ্রাম, যার তাপমাত্রা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস। এখন আপনি বলেন, যখন এই পাত্রে গরম পানি ঢালা হবে, তো গরম পানির তাপমাত্রা বেশি হয় সে তাপ হারাবে, আর ঠান্ডা পানির তাপমাত্রা কম হয় সে তাপ গ্রহণ করবে। এখন কথা এই জায়গায় না, গরম পানি যখন তাপ ছেড়ে দিবে তার তাপমাত্রা কমবে, ঠান্ডা পানি যখন তাপ গ্রহণ করে তার তাপমাত্রা বাড়তে থাকবে। আচ্ছা, এখন দেখেন, আমি ধরে নিলাম একটা জায়গায় এসে উভয়ের তাপমাত্রা সেম হবে, যেটাকে টি ডিগ্রি সেলসিয়াস হিসেবে ডিনোট করলাম। তাহলে আপনি দেখেন, গরম পানির তাপমাত্রা ছিল কত, 80 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা পানির তাপমাত্রা ছিল কম, 20 ডিগ্রি সেলসিয়াস। তো গরম পানি যখন ঠান্ডা পানিতে ঢালা হলো, গরম পানি তাপ হারাবে, ধীরে ধীরে তার তাপমাত্রা কমবে। তো 80 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে থাকবে, আর ঠান্ডা পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়তে থাকবে, কমতে থাকবে, বাড়তে। একটা জায়গায় এসে উভয়ের তাপমাত্রা সমান হবে, ওটাকে বলা হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। ওটাকে আমি টি দিয়ে ডিনোট করলাম। এখন এই টি এর মানটা গরম পানির তাপমাত্রা 80 থেকে কম, কিন্তু টি এর মানটা ঠান্ডা পানির তাপমাত্রা 20 থেকে বেশি। এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিয়েন। এখন আমি দুইটা জিনিস বুঝাই দিতে চাই। এখানে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রাকে আমি টি দিয়ে নোট করলাম, টি ইকুয়ালস টু হাট। দেখেন, ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত তাপমাত্রা টি ডিগ্রি সেলসিয়াস। এখন এটুক মাথার মধ্যে রাখেন। আচ্ছা, গরম পানি তাপমাত্রা তো জানা T1। আচ্ছা, গরম পানি তাপ বর্জন করবে আর ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে। তো গরম পানি কর্তৃক বর্জিত তাপ, ওটাকে আমরা Q1 দিয়ে ডিনোট করলাম। Q1 সমান কি হবে, M1S ডেল T1। একটু ভালো করে বোঝার ট্রাই করেন। আচ্ছা, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে টি। এখন দেখো তো, আমি M1 এর মানটা জানি। M1 কত, 100 গ্রাম। তো গ্রামটাকে কেজিতে নিয়ে নেই। M1 যেহেতু 100 গ্রাম, 100 গ্রাম মানে কত, 0.1 কিলোগ্রাম। বুঝছি। আর এস তো আমাদের জানা, পানি এস কত, 4200 জুল পার কেজি পার কিলোমিটার। এককটা লিখতেছি না, আপনারা তো জানেন। এখন ডেলটি কত হবে মাথার মধ্যে রাখেন। গরম পানির তাপমাত্রা বেশি ছিল, ঠান্ডা পানিতে ছেড়ে দেয়, সে তাপটা হারাচ্ছে, তাপমাত্রা কমে টিতে আসছে। তাহলে 80 বেশি টি কম, তাপমাত্রার পার্থক্য সবসময় আমরা বেশি থেকে কম বিয়োগ করে করি। এই যে 80 মাইনাস টি দিলাম, আশা কি বুঝতে কিন্তু প্রবলেম হয় নাই। এম এর মান কত, 0.1, এস কত, 4200। আচ্ছা, এখন আপনারা বলেন, এই যে ডেলটির জায়গায় কত আসবে, 80 মাইনাস টি, 80 মাইনাস টি। আশার কি বুঝতে কিন্তু প্রবলেম হয় নাই। এখন 0.1 কে 42 সাথে গুণ করলে কত আসবে, এইখানে 1/10 আর এখানে কি 0 কাটা গিয়ে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে গিয়ে 420 আর 80 মাইনাস টি। এটা হচ্ছে কি, গরম পানি কর্তৃক বর্জিত তাপ। এখন ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে, ঠান্ডা পানি কর্তৃক গৃহীত তাপ, ওটাকে ডিনোট করি আমরা Q2 দিয়ে। তো Q2 সমান কত হবে, M2S ডেল T2। এখন দেখি M এর মান কত। M2 হচ্ছে গিয়ে কত গ্রাম, 200 গ্রাম। 200 গ্রাম মানে কত, 1000 দিয়ে ভাগ করতে হবে, 0.2 কিলোগ্রাম। আর পানি তো পানি, আপনি কিতাব 42টা লিখতেছি না, ডেল টি। এখন কথা আছে ভাই, এটাকে ডেল T1 ধরো, আর এটা হচ্ছে ডেল T2। এখন গরম পানি, ঠান্ডা পানি তাপমাত্রা 20 ছিল, সে তাপ গ্রহণ করে ধীরে ধীরে তাপমাত্রা বেড়ে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা টি হয়েছে। তাহলে টি বেশি, 20 কম। তাহলে তাপমাত্রার পার্থক্য এখানে কি হবে, T-20। এটা মাথার মধ্যে রাখবেন, এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিবেন। তো আমি বসাই দিই, M2 মান কত, 200 মানে কি 0.2, আর এস কত, এস হচ্ছে গিয়ে 4200, আর এখানে কত আসবে, T-20। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন এই যে 0.2 আসলো,
0.2 ইন্টু হচ্ছে গিয়ে 4200, এখানে আসছে 880, আর এখানে কি থাকলো T-20। সবসময় মাথার মধ্যে রাখবেন তাপমাত্রা পার্থক্য বেশি থেকে কম বিয়োগ করে করতে হয়। এখন ক্যালোরিমিতির মূলনীতি কি? ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি মূলনীতি হচ্ছে Q1 ইকুয়ালস টু Q2। এখন দেখেন Q1 সমান Q2 যদি হয়, আমি বসাই Q1 কত? Q1 হচ্ছে 420 ইন্টু 80 মাইনাস টি, আর Q2 কত? 840 টি মাইনাস 20। এখন এই 420 এখানে গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে। 840কে 420 দিয়ে ভাগ করলে 2 থাকবে, তাহলে আমি ফাইনালি এখানে লিখতে পারি 80 মাইনাস টি, ঠিক আছে। আর এখানে কি থাকবে? 2 ইন্টু টি মাইনাস 20। এখন ক্যালকুলেট করি, 80 দিলাম এই জায়গায়, মাইনাস টি দিলাম, 2 এর সাথে টি গুণ করলে 2t, আর 2 ইন্টু 20 মানে কি 40। এই জিনিসটা মাথার মধ্যে রেখে দিবেন। এটা মাইনাস যদি দিলে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস 40 এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 80 প্লাস 40 আর 2t প্লাস টি। তাহলে ফাইনালি কি হবে বলেন তো? এখানে পাবো হচ্ছে গিয়ে 120, আর এখানে পাবো 3t। তাহলে আমি এই জায়গায় যদি লিখি পরের লাইনটা, এই 3tটাকে এই পাশে নিয়ে আসি, 3t সমান কি হবে? 120। আর বলো টি সমান কি হবে? 120 ভাগ 3। 120 ভাগ 3 করলে 40 আসবে। 120 ভাগ 40 কত আসছে? 120 ভাগ মানে 120 ভাগ 3 করলে 40 আসবে, তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। তাহলে আমরা বুঝে গেলাম গরম পানি তাপমাত্রা ছিল কত? 80 ডিগ্রি সেলসিয়াস, কমে ধীরে ধীরে 40তে আসবে, এবং ঠান্ডা পানি তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, বৃদ্ধি পেয়ে আসবে কততে? 40তে। তাহলে এই 40টা হচ্ছে যে তাপমাত্রা এসে উভয়ের তাপমাত্রা সমান হয়ে যায়, এটাকে বলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন দেখেন তো, আমি দেখি গৃহীত তাপ সমান বর্জিত তাপ হয় কিনা। এই টি এর মানটা এই জায়গায় বসান, বসে দেখেন গৃহীত এবং বর্জিত তাপ কত আসে। আমি একটু এটা একটু মুছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি এইটুকু মুছে ফেললাম, এইটুকু মুছে ফেললাম। এখন দেখেন এটা ছিল বর্জিত তাপ 420, আর এখানে কি ছিল? 80 মাইনাস কত? 40। দেখি কত আসে। 420 থেকে 80 থেকে 40 গেলে কত থাকবে? 40। তাহলে 420 ইন্টু 40, 1680 জুল। 16,800 জুল। এটা হচ্ছে গিয়ে বর্জিত তাপ। এখন গৃহীত তাপ দেখি কত আসে? 840, আর টি এর মান কত? 40। 40 মাইনাস কত? 20। আচ্ছা, এখন 40 মাইনাস 20 কত? 20। 20কে 840 দিয়ে গুণ করেন, 840 ইন্টু হচ্ছে গিয়ে 20, কত থাকে রে ভাই? 16,800 জুল। তার মানে আমরা বলতেই পারি গৃহীত তাপ যতটুকু, বর্জিত তাপ ঠিক ততটুকু। ক্যালোরিমিতির মূলনীতি তো সেটাই বলে যে সিস্টেম যদি দুইটা থাকে, মনে করো গরম পানি এবং ঠান্ডা পানি, গরম পানি তাপ হারাবে, ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে। গরম পানি যতটুকু তাপ হারাবে, ঠান্ডা পানি ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। দ্যাটস ইট। গৃহীত তাপ সমান বর্জিত তাপ। আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রবলেম হয় নাই। আসসালামু আলাইকুম।